আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ওদের সাথে বসে বসে কথা বলতেছি, একটু পর দেখলাম তন্নি আসতেছে। চোখ মুখ লাল হয়ে ফুলে আছে, দেখে মনে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। কি রে, কি অবস্থা তোর? অসুস্থ নাকি? না, আমি ঠিক আছি। দেখে তো মনে হচ্ছে না। চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর সবাই পরীক্ষা কেন্দ্রে চলে গেলাম, যে যার মতো পরীক্ষা দিল। বাইরে এসে অনেকক্ষণ আড্ডা দিলাম, কিন্তু তন্নি একবারও আমার সাথে কথা বলেনি। আমিও নিজে থেকে বলিনি, দেখি সে কতক্ষণ রাগ দেখিয়ে থাকতে পারে। এভাবে সবগুলো পরীক্ষা চলে গেল, তন্নি আমার সাথে কথা বলেনি। শেষ পরীক্ষার দিন পরীক্ষা দিয়ে বের হয়েছি। আজকেই কলেজ লাইফের শেষ দিন, হয়তো আর ওদের সাথে খুব একটা আড্ডা দিতে পারবো না, যে যার মতো ব্যস্ত হয়ে যাব। সানি বলল, এই চল ওদিক থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, চল। আমি, সানি, আইমান একটু দূরে একটা রাস্তার পাশে গিয়ে বসলাম। তখন ফারিয়ারা কেউ ছিল না। সানি বলল, বন্ধু, ওর প্রপোজ অ্যাকসেপ্ট করে নে, সমস্যা কি? তুই কি পাগল? ভুলে গেছিস সে আমার সাথে কি কি করেছিল? সেটা তো ভুলিনি, কিন্তু সে তো এখন আমাদের খুব ভালো বন্ধু। বন্ধু, কিন্তু সেটাও তোদের উপকারের জন্য করেছি। মানে? এত তাড়াতাড়ি ভুলে গেলি? ফারিয়ার ফয়সালের বিয়েটা যেন হয়, সেই জন্যই ওর সাথে ফ্রেন্ডশিপ করেছি। এতে আমার কোনো স্বার্থ নেই। কিন্তু এখন তো রিয়েলি বন্ধু হয়ে গেছে, সো অ্যাকসেপ্ট কর ভাই। তোর এত দরদ লাগলে তুই কর, আমার ইন্টারেস্ট নাই। আমাকে তো আর প্রপোজ করিনি, করলে তো সেদিনই অ্যাকসেপ্ট করতাম। আচ্ছা ওয়েট, সেই দিন তুই বলছিলি তোর জিএফ আছে, কিন্তু আমরা তো কিছুই জানি না। মিথ্যা বলেছিলাম, যাতে তন্নির বাড়াবাড়িটা একটু কমে। এটা না করলেও পারতি। এই থাম, ওরা আসছে। তাকিয়ে দেখি সাদিয়া, ফারিয়া আর তন্নি এই দিকে আসছে। কি রে, তোরা এখানে? আমাদের একটু বললিও না। তোদের দেখতে পাইনি বস, এখানে একটু আড্ডা দেই। তারপর ওরাও বসলো। তন্নি চুপচাপ বসে আছে। ফারিয়া তন্নিকে ধাক্কা দিতেছে কি যেন বলার জন্য। তারপর ফারিয়া নিজেই বলল, জুয়েল দোস্ত, তোর সাথে কথা আছে। বল। তুই কি ওই ব্যাপারে কিছু ভেবেছিস? কোন ব্যাপার? তন্নি যে কথাটা বলল। তোদের সেদিন আমি কি বলেছিলাম মনে নেই? আমার আজকেও সেই একই সিদ্ধান্ত। প্লিজ একটু ভেবে বল। আমার যা ভাবার তা আগে ভেবেছি, সো অন্য কথা থাকলে বল, না হলে আমি গেলাম। উঠে চলে যাচ্ছিলাম, এমন সময় তন্নি ডাক দিল, এই দাঁড়া, যা, তোকে ভালোবাসতে হবে না, শুধু একটা প্রশ্নের উত্তর দিয়ে যা। কি? সত্যিই থাকতে পারবি আমার সাথে কথা না বলে? পারবো। তুইও চেষ্টা কর, তুইও পারবি। কিন্তু? কোনো কিন্তু না, তুই আমার থেকেও অনেক ভালো ছেলে পাবি। আমি ছোট লোক, এতিম, ফকিরের বাচ্চা। তুই তো বলেছিলি, এখন আবার ভালোবাসিস কেন? এই সব কিছুর জন্য সরি বললাম তো, প্লিজ মাফ করে দে। তোর উপর তো আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, সো মাফের প্রশ্নই আসে না। প্লিজ এমন বলিস না, আমি সত্যি। অনেক হয়েছে, এবার থাম। আমি গেলাম। তন্নি পেছন থেকে আমাকে কয়েকবার ডেকেছে, আমি তাকাইনি। বাকিরাও অনেকবার ডেকেছে, আমি না দাঁড়িয়ে চলে যাই। সেদিন আমিও অনেক কেঁদেছি। হয়তো মেয়েটাকে আমিও ভালোবেসে ফেলেছি, কিন্তু কিছু করার নাই। সে আমার সাথে যেগুলো করেছে তার ফল ওকেও একটু ভোগ করতে হবে। এভাবে দিন যেতে লাগলো। সানি আইমানের সাথে মাঝে মাঝে রাস্তায় দেখা হয়, মোবাইলে কথা হয়। ফারিয়া আর সাদিয়ার সাথে মোবাইলে কথা হয় বা অনলাইনে টুকটাক কথা হয়। তন্নির সাথে টোটালি কোনো কথা হয় না আমার। দেখতে দেখতে রেজাল্টের দিন চলে আসলো। মোবাইলে রেজাল্ট দেখে নিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করলাম। আমাদের সবার রেজাল্ট মোটামুটি ভালো হয়, শুধু তন্নিরটা ছাড়া। সেও পাশ করেছে, বাট অন্যদের মতো না। কারণটা হয়তো আমি। রেজাল্ট দেওয়ার পরপরই বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করতে শুরু করি। একটা কোম্পানিতে চাকরির জন্য আবেদন করি, ইন্টারভিউ দিলাম, সব কিছু ঠিকঠাক ছিল, তাই চাকরিও পেয়ে গেছি। চাকরি পাওয়ার পর ওদের সবাইকে কলেজের ক্যাম্পাসে আসতে বললাম, ট্রিট দিব। সবাই আসলো, কিন্তু তন্নি আসলো না। কিরে, তুই তো পুরাই চেঞ্জ। কই, আগের মতোই তো আছি। না মামা, আগে থেকে একটু অন্যরকম। আচ্ছা বাদ দে, তোর জব কেমন চলছে? ভালোই,
তোরা ট্রাই করতেছিস না? না, আমি বাবার অফিসে জব করব, সাথে আমার এই দুষ্ট বরটাকেও রাখবো। মামা, এই ভুল করিস না। সারা জীবন খোটা শুনবি যে তুই শ্বশুরের টাকা খাস। শালা কয়দিন পর ঘর জামাই করে নিয়ে যাবে, তখন কি করবি? ফারিয়া তো সেটেল। তোর জামাই কেমন আছে রে? আছে, ভালোই। এই তন্নির কি অবস্থা? তোদের সাথে কথা হয়? মাঝে মাঝে। তোর সাথে হয়? আরে না, হইলে কি আর তোদেরকে জিজ্ঞেস করি? তুই রাজি হলে কি এমন ক্ষতি হতো? ওইসব কথা বাদ দে, অনেক দিন আড্ডা দেই না। চল ওই দিক থেকে ঘুরে আসি। ঠিক বলছিস, চল ঘুরে আসি। ওদের সাথে পুরো বিকাল আড্ডা দিলাম, সন্ধ্যায় বাসায় চলে গেলাম। এভাবেই দিন কাটতেছিল। ভালোই আছি। মাঝে মাঝে আম্মু আব্বুর কথা মনে ওঠে, ইচ্ছা করে তাদের কাছে ছুটে যাই। আজ সব আছে, টাকা সম্মান সব কিছু আছে, কিন্তু নেই বাবা মা। যত কিছুই করি দিন শেষে নিজেকে এতিমই মনে হয়। ইচ্ছে করছে এখনই ছুটে যাই, কোনো এক অজানা শক্তি ধরে রাখে, চাইলেও যেতে পারি না। কিছুদিন পর আমি আমার বস গাড়ি নিয়ে একটা দরকারে অন্য একটা জায়গায় যাচ্ছি। গাড়িতে বসে বসে কথা বলতেছি, এমন সময় ড্রাইভার অনেক জোরে ব্রেক চাপলো। সাথে সাথেই একটা ধাক্কা খেলাম। বাইরে তাকিয়ে দেখলাম কেউ একজন গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। বস আমাকে বলল, জুয়েল দেখো তো বাইরে কি হয়েছে। আমি গাড়ি থেকে নেমে বাইরে গেলাম, দেখলাম একটা বৃদ্ধ লোক গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে। আমি গিয়ে পেছন থেকে টান দিয়ে তুলতে তুলতে বললাম, সরি আঙ্কেল, ড্রাইভার ভুল করে লাগিয়ে দিয়েছে। আপনার লাগেনি? পুরোটা বলার আগেই আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ লোকটা আর কেউই নয়, সেই হচ্ছে আমার বাবা। বাবাকে দেখে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। বাবা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে আছে। অবাক হওয়ারই কথা, আমার বেশভূষা আগের মতো নেই। আগের জুয়েল আর এখনকার জুয়েলের মধ্যে অনেক তফাৎ চলে এসেছে। আব্বু তুমি? আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমারও অজর ধারায় চোখে পানি আসতে থাকে। কতক্ষণ বাবা জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলাম মনে নেই। পেছনে কারো হাতের স্পর্শ পেয়ে পেছনে তাকাই, দেখি আমার বস, তারও চোখ ভেজা। তোর মা হাসপাতালে? কি? মায়ের কি হয়েছে? বস বলল, এই জুয়েল, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, হাসপাতালে চলো। তারপর বাবা, আমি আর বস গাড়িতে উঠলাম। বাবা আমার হাত ধরে বাচ্চা ছেলেদের মতো কাঁদছে। একটু পর হাসপাতালে গেলাম, গিয়ে দেখি আম্মুকে স্যালাইন লাগিয়ে শুয়ে রেখেছে। কি হয়েছে আম্মুর? গত পরশুদিন স্ট্রোক করেছে। ডাক্তার কি বলেছে? ভালো হতে সময় লাগবে। পেছন থেকে বস বলল, আচ্ছা জুয়েল, আমার তো সময় কম, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে, তুমি থাকো, আমি গেলাম, পরে কি হয় আমাকে জানিও। স্যার আমি না গেলে সমস্যা হবে না? না, আমি চালিয়ে নিব, তুমি মায়ের কাছে থাকো। ধন্যবাদ স্যার। বস চলে গেল। আমি আর বাবা হাসপাতালের বাইরে বসে আছি। আমারে মাফ করে দিস। মানে হঠাৎ এ কথা কেন বলছো? সেদিন তোকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছি, সেজন্য তুই বের হয়ে গেলি। একবারও ভাবলি না তুই ছাড়া আমাদের আর কেউ নেই? আব্বু, সেদিন তুমি পৃথিবীর সেরা কাজটি করেছো। সেদিন যদি তুমি আমাকে বের করে না দিতে, হয়তো আজকে আমি এই পর্যায়ে আসতাম না, একজন ভালো মানুষ হতাম না। বাস্তবতা কি জিনিস বুঝতাম না, তোমাদের ভালোবাসা কি জিনিস বুঝতাম না। জানিস তুই চলে যাওয়ার পর তোর মা আর আমি তোকে কত খুঁজেছি। তোর জন্য তোর মা অসুস্থ হয়ে গেছে, দিন নেই রাত নেই, শুধু কান্নাকাটি করতো। আমিও তোমাদের অনেক মিস করেছি বাবা। বাবা আমাকে আবারও জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কিছুক্ষণ পর একটা ডাক্তার বাইরে এসে বলল, আম্মুর জ্ঞান এসেছে, ভিতরে যেতে পারবো। আমি আর বাবা তাড়াতাড়ি ভিতরে গেলাম। এক অজানা আনন্দ বিরাজ করছে। কত বছর পর আম্মুকে দেখব। ভিতরে গেলাম। আম্মু আমাকে দেখে রীতিমতো অবাক হয়ে গেল। হওয়ারই কথা, আম্মু আমার দিকে নির্বাক হয়ে তাকিয়ে আছে। আম্মুকে দেখে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেল। কি থেকে কি হয়ে গেল। আম্মুর এই অবস্থা দেখে গাল বেয়ে পানি পড়তে লাগলো। আম্মুর কাছে যেতেই আমাকে ধরে কান্নাকাটি শুরু করে দিল। আমিও শক্ত করে ধরলাম। এখন কেমন আছো? তুই আসছিস? এখন আমি ভালো না থেকে পারি? বল, আর কোনোদিন ছেড়ে যাবি না তো? না গিয়ে কোনো উপায় আছে? আমার তো থাকার জায়গা নেই। বাবা আমার কাঁধে হাত রেখে বলে, প্লিজ বাবা, আমাকে আর লজ্জা দিস না, মাফ করে দে আমাকে। আরে কি বলো এসব? তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। তাহলে একথা বললি কেন? আজ থেকে বাইরে কোথাও থাকতে পারবি না, তোর ঘরে তুই থাকবি।
মায়ের দিকে তাকিয়ে দেখি সে অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, তাই আর না করিনি। তারপর আমি আব্বু আম্মু নিজেদের বাসায় চলে গেলাম। আম্মু আমার পুরনো জিনিসপত্র সবগুলো সেই আগের মতোই গুছিয়ে রেখেছে। বিকেলবেলা আমি আবার আগের বাসায় আসলাম, চলতি মাসের বেতন দিয়ে দিলাম। তারপর সবগুলো মালামাল বাসায় নিয়ে গেলাম। পরের দিন যথারীতি অফিসে চলে গেলাম। বসকে সব কিছু বললাম, তিনিও খুশি হলেন। বিকেলবেলা বাসায় গেলাম, দেখি আম্মু আমার রুমে বসে আছে। আমি যাওয়ার পর ফ্রেশ হলাম, তারপর আম্মুর সাথে বসে কথা বলতে শুরু করলাম। বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে সব বললাম। তন্নির কথাও বললাম। তুই আমাকে একটা সত্যি কথা বলবি? কি কথা? তুই কি তন্নিকে ভালোবাসিস? হয়তো, ওর জন্য সবসময় শূন্যতা অনুভব করি। কেন? ওর কি বিয়ে হয়েছে? মনে হয় না, হলে অন্তত পক্ষে একবার হলেও জানতে পারতাম। ওর বাসার ঠিকানা বা মোবাইল নাম্বার আছে? ওয়েট, তুমি এগুলো দিয়ে কি করবে? কিছু না। আচ্ছা শোন, তোর জন্য একটা মেয়ে দেখেছি। মানে? কথা নেই বার্তা নেই, হঠাৎ করে কিসের মেয়ে দেখছো? বাসায় সারাদিন আমি একা, আমারও তো কথা বলার মতো কাউকে দরকার নাকি? আর একটা নাতি নাতনি থাকলে তো কথাই নাই, পুরো বাসা সবসময় গরম থাকবে। লাগবে না গরমের, আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না। তাহলে আমি মারা যাওয়ার পর করিস। দূর, এগুলো বলো কেন, ভাল লাগে না। আচ্ছা, তন্নির মায়ের নাম্বারটা দে তো। কেন? আরে আমার ছেলেকে সে নিজের ছেলের মতো দেখেছে, আদর করেছে, তার সাথে একটু কথা না বললেই নয়। ওকে, উল্টাপাল্টা কিছু বলবে না আবার। আরে না, তুই নাম্বারটা দে। আমি নাম্বার দিলাম, তারপরে তন্নির মায়ের নাম্বার দিয়ে আমি বাইরে চলে গেলাম। আম্মু মনে হয় কথা বলেছে। রাতের বেলায় বাসায় আসলাম। কি রে, কোথায় ছিলি? এই তো বাইরে গিয়েছিলাম। তোর অফিস কয়টা বাজে? 9টায়। কেন? সকালে আমাকে আর তোর বাবাকে একটু তন্নিদের বাসায় দিয়ে আসতে পারবি? মানে ওই বাসায় গিয়ে কি করবে? তন্নির মা নাকি অনেক অসুস্থ, একটু দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুকে নিয়ে তন্নিদের বাসার সামনে গেলাম। আমি ওনাদের ভিতরে পাঠিয়ে দিয়ে আবার অফিসে চলে গেলাম। সারাদিন কাজ করে সানিয়া রাইমানের সাথে বিকেলবেলা আড্ডা দিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে রুমে বসে একটা বই পড়তেছি। আম্মু রুমে আসলো। কি রে, কি করিস? কিছু না, বই পড়ছি। কিছু বলবে? তোর বিয়ে? কি? আমার বিয়ে মানে? তোর বিয়ে ঠিক করছি। মানে কি? আমাকে জিজ্ঞেস করলে না? মেয়েটাকে কোথায় থাকে, কি করে সেটাও বললা না, সোজা বিয়ে ঠিক করে ফেললা। তোকে জিজ্ঞাসা করার কি আছে? আমার ছেলের বউ কে হবে সেটা আমি ঠিক করব। কিন্তু মেয়েটাকে সেটা তো বলবে। তোর বান্ধবী? বান্ধবী মানে? কার কথা বলতেছো? তন্নি, ওর সাথেই তোর বিয়ে ঠিক করেছি। কি? তন্নির সাথে মানে? কেন, ওরে তোর ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, না করে দিচ্ছি। আরে দূর, তোমারে আমি একবারও বলছি না করতে। তো কি করতাম? ও ভালো কথা, তুই যে পাত্র সেটা তন্নিকে বলতে নিষেধ করেছি। তো কি বলেছো? আসল কথা ওর বাবা মাকে বলেছি, ওরাও রাজি, কিন্তু বলেছি তোর কথা যাতে না বলে, অন্য ছেলের কথা বলতে। কিন্তু কেন? সারপ্রাইজ। বাহ, তোমার মাথায় বুদ্ধি আছে। দেখতে হবে না মাটা কার। আচ্ছা খেতে আয়। তারপর খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম, কিন্তু খুশির ঠেলায় ঘুম আসছে না। যাই হোক, মনটা ফ্রেশ হয়ে গেল। তন্নিকেও বিশাল একটা সারপ্রাইজ দেওয়া হবে। এভাবে কিছুদিন গেল। শুক্রবারে সকালবেলা সাদিয়া কল দিল। কি রে ফকিনি, ভুলে গেলি নাকি? আরে না, বল কেমন আছিস? এই তো আছি, আগের মতোই। তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শোন, তন্নি কল দিয়েছিল, সবাইকে আসতে বলেছে, তোকেও আসতে বলেছে। আজকে বিকেলবেলা আমাদের ক্যাম্পাসের সামনে চলে আসিস। কিন্তু আমাকে তো বলেনি। তোদের বলেছে তোরা যা। আরে তোর নাম্বার নাকি নেই ওর কাছে? তাহলে আমি যাচ্ছি না, যদিও কল করে তাহলে যাব। আরে এমন করিস কেন? সানি, আইমান, ফারিয়া সবাই আসবে। আসুক, বাট আমি আসবো না যদিও কল না করে। আচ্ছা ঠিক আছে, আমি ওরে তোর নাম্বার দিতেছি। ওকে। কল রেখে বসে বসে খেলা দেখতেছি। কিছুক্ষণ পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসে। আমি বুঝে গেলাম তন্নি হবে। কয়েকবার রিং হওয়ার পর ধরলাম। হ্যালো, কে? আমি।
আরে আজব তো, আমিটা কে? আমি তন্নি। কোন তন্নি? কোন তন্নি মানে? কলেজের। ও, তো বল কি হয়েছে? কল কেন দিছস? কেন, কল দিলে সমস্যা নাকি? অবশ্যই সমস্যা। আমার বউ অপরিচিত কারোর সাথে কথা বলতে না করেছে। তো বল কি হয়েছে? তন্নি চুপ করে আছে। ও যে রেগে আগুন হয়ে আছে সেটা আমি খুব ভালো করেই জানি। বিকেলে কলেজের সামনে আসিস, তোদের সাথে কথা আছে। চেষ্টা করব। কলটা কেটে দিয়ে হাসতে লাগলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে খুব সুন্দরভাবে রেডি হলাম। অনেক দিন পর ওদের সাথে দেখা হবে। বিকেলবেলা সানি কল দিয়ে বলল ওরা সবাই চলে এসেছে। আমি ইচ্ছে করেই একটু দেরি করে গেলাম। যাওয়ার পর দেখি সবাই আছে। তন্নি আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে আছে। কিরে হারামির দল, কি অবস্থা তোদের? শালা এত দেরি কেন? আরে বাসায় কাজ ছিল। আচ্ছা চল ওদিকে গিয়ে বসি। ওকে চল। একটু দূরে একটা ব্রিজের পাশে গিয়ে বসলাম। সবাই মিলে হাসাহাসি করতেছি, বাট তন্নি চুপচাপ বসে আছে। একটু পর, তো এবার বল, কি এমন কথা যে আমাদের সবাইকে একসাথে করলি? এই মাসের শেষে আমার বিয়ে, তোদের দাওয়াত রইল। আশা করি সবাই আসবি। সবাই একসাথে কংগ্রাচুলেশনস জানালো। আমি চুপচাপ কার্ডটা নিয়ে বাতাস করতেছি। আরে দোস্ত, তাহলে বিয়েটা করেই ফেলবি? কি করব, এখন তো আর বসে থাকার সময় না। আর কত ওয়েট করব? বাবা মা অনেক চাপ দিচ্ছে, ছেলেও নাকি ভালো চাকরি করে, তাই রাজি হয়ে গেলাম। তুই না কাকে যেন ভালোবাসতি? তোরে আমি বলেছি আমি কাউকে ভালোবাসি? না মানে হয়েছে, আর মানে করিস না। এই তুই কখন করবি? কে? আমি? আমি তো করে ফেলেছি আরো আগে। সবাই আমার দিকে অবাক হয়ে তাকায়। আরে এত অবাক হওয়ার কিছু নাই, সত্যি করে ফেলছি। কই, আমাদেরকে তো বললি না? বলার প্রয়োজন মনে করিনি, তাই বলিনি। তুই এখনো আমাদের পর ভাবিস? আরে না, হুট করে হয়ে গেছে, তাই বলার সময় পাইনি। খেয়াল করে দেখলাম তন্নি রেগে লাল হয়ে আছে। আমার কথা শুনে আরো রেগে গেছে। চোখের মধ্যে পানি টলমল করতেছে। দেখে মনে হচ্ছে একটু পর কান্না করে দিবে। তারপর তন্নি বলল, আচ্ছা তোরা থাক, আমি গেলাম, বাসায় কাজ আছে। আরে কি বলিস, কতদিন পর দেখা হলো, একটু আড্ডা দিয়ে যা। না রে, অনেক কাজ, তোরা বিয়েতে অবশ্যই আসবি। তারপর বিদায় নিয়ে চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। সানি আমাকে টোকা দিয়ে বলে, বন্ধু, চেয়ে থেকে লাভ নাই, সে এখন অন্য কারো। সেদিন যদি অ্যাকসেপ্ট করতি তাহলে হয়তো বিয়েটা তোর সাথেই হইতো। শালা বেশি বুঝে, এবার বোঝো কেমন লাগে। ওদের কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলাম না, অনেক জোরে হাসলাম। কিরে তুই হাসিস কেন? পাগল হয়ে গেলি নাকি? না, তোদের কথা শুনে। তুই পুরাই গেছস। শোন, আমি যে কথাগুলো এখন তোদের বলবো সেগুলো শুনলে তোরাও হাসবি এন্ড অবাক হয়ে যাবি। ও রিয়েলি? তো বল, কি এমন কথা যেগুলো শুনলে আমরাও অবাক হয়ে যাব? তারপর আমি পুরো ঘটনাগুলো ওদের সাথে শেয়ার করলাম। বাবা মায়ের সাথে দেখা হওয়া থেকে আজ পর্যন্ত সবকিছুই বললাম। তার মানে বিয়েটা তোর সাথেই হচ্ছে? কার্ডটা খুলে দেখ, কার নাম লেখা। তোর তো ডাবল কংগ্রাচুলেশনস। তো তুই ওরে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ, তোরাও কিছু বলিস না। তুই এক জিনিস মাইরি। চল এখন ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে চল। এই ওয়েট, তোর আবার কি হলো? তন্নি মনে হয় রাগের মাথায় বিয়েটা করছে। কেমনে বুঝলি? ও তো নিজেই বলল নিজে থেকে বিয়ে করছে। আরে পাগলের দল, কার সাথে সাথে বিয়ে হচ্ছে সেটাই তো জানে না, নামটাও দেখিনি। ঠিক বলেছিস, কেমন যেন শুকিয়ে গেছে। ওই হারামিরা, ওরে নিয়ে এত কথা বলিস কেন? জানিস না ও আমার হবু বউ? ওরে আমার ভালোবাসা রে, বেশি কথা বললে এখন তন্নিরে সব বলে দিব। আচ্ছা সরি, এখন কিছু বলিস না, সময় মতো সব বলিস। আচ্ছা ও তো এখন তোর বউ হবে, তবুও কেন কষ্ট দিচ্ছিস? কলেজের দিনগুলোর কথা ভুলে গেলি? এখনো এগুলো মাথায় নিয়ে ঘুরিস? না ঘুরে কোনো উপায় আছে? যখন একা থাকি ওর অত্যাচারের কথা মনে পড়ে। আচ্ছা এগুলো বাদ দে, বিয়ের পর সারাদিন তো আদরের উপর রাখবা, তখন তো অত্যাচার করবা না। এই যে আইমান যেমন সাদিয়ারে আদর করতেছে, সাদিয়াও করতেছে, কি একটা লাক্সারিয়াস লাইফ। উফ।
সবাই একসাথে সানিকে থাপড়ানো শুরু করলাম। হারামি, তুই কোনোদিন মানুষ হবি না। ওহ আচ্ছা, তুই তো ফয়সালকে আদর করতেছিস। শালার কি পুরা কপাল নিয়ে দুনিয়ায় আইসি কে জানে। তোর কপালে বউ নাই। এইভাবে অনেক মজা করলাম। আনন্দ করে রাতের বেলায় বাসায় চলে গেলাম। খুব ভালো একটা দিন কাটলো। দেখতে দেখতে বিয়ের তারিখ চলে আসলো। ফারিয়া আর সাদিয়া তন্নির সাথে শপিং করতে গেল। সানিয়া আর আইমান আমার সাথে। আমরা দূরে দূরে রয়েছি, যাতে ভুলেও তন্নি কিছু জানতে না পারে। শপিং শেষে বের হচ্ছি, এমন সময় গেটে তাকাতেই একটা টাস্কি খেলাম। দেখলাম তন্নিও বের হচ্ছে। আমি সানিয়া আর আইমানকে ইশারা দিয়ে লুকিয়ে যেতে বললাম। তারপর ওরা চলে যাওয়ার পর আমরা বের হলাম। বাসায় গেলাম, সব কিছু নতুন করে সাজাচ্ছে। আস্তে আস্তে বিয়ের পুরো প্রিপারেশন নেওয়া হচ্ছে। আব্বু আর আম্মু সবাইকে দাওয়াত দিয়ে আসলো। আমিও মোটামুটি ব্যস্ত। দেখতে দেখতে বিয়ের দিন খুব কাছে চলে আসলো। গায়ে হলুদের আগের দিন সানি, আইমান, সাদিয়া, ফারিয়াকে আমি কল দিয়ে দিঘির পাড়ে আসতে বললাম। বিকেলবেলা ওরা আসলো। কি রে, কি অবস্থা? এই তো মোটামুটি। তোরা কেমন আছিস? আমরা ভালো। আচ্ছা বল, কেন ডেকেছিস? আসলে কিভাবে কি করতে হবে তোরা যদি বলে দিতি তাহলে ভালো হতো। আমি তো এর আগে কখনো বিয়ে করিনি, তাই কোনো অভিজ্ঞতা নেই। তুই যেভাবে বলছিস মনে হয় আমাদের অনেক অভিজ্ঞতা আছে। আরে ধুর, সেটা না, এমনি বললাম। আচ্ছা শোন। অনেক উপদেশ দিল, একে একে সবাই অনেক পরামর্শ দিল। আসলে আপনি যতই চালাক হন না কেন, নিজের কোনো বিশেষ কাজে আপনি বোকা হয়ে যাবেন, কিছুই আপনার মাথায় আসবে না। যাই হোক, ওদের সাথে আরো অনেক কথা বললাম। ফারিয়া বলল, আচ্ছা একটা জিনিস তো আমার মাথায় আসছে না। কি? কালকে তো তোদের দুজনের গায়ে হলুদ, তো আমরা দু জায়গায় কিভাবে থাকবো? সিম্পল, ছেলেদের বাসায় হলুদ অনেক রাত করে হয়। তোরা তন্নির গায়ে হলুদ দিয়ে আমার সাথে আমার বাসায় চলে আসবি। আমার সাথে মানে? তুইও যাবি নাকি? আমারেও তো দাওয়াত দিছে। হারামি, তুই একটা জিনিস মাইরি, তোর কাজ নেই। সবকিছু গুছিয়ে যাব। কিন্তু এই চুপ থাক, সবসময় কিন্তু কিন্তু করিস কেন? এই কুত্তা, আমি তোর সাথে কথা বলছি নাকি? আইমান, তোমার জানুকে নিষেধ করো, না হলে মাথার উপর তুলে আস্তে করে ছেড়ে দিব। এই হারামির দল, চুপ থাক, এমনিতে টেনশনে আছি। আচ্ছা কালকে কয়টায় যাবি? তুই আর সাদিয়া বিকেলে চলে যাবি, আমি, সানি আর আইমান রাতে যাব। আচ্ছা ঠিক আছে, এখন যাই তাহলে। ওকে যা, কালকে দেখা হবে। তারপর সানি আর আইমানের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে আমিও বাসায় চলে আসলাম। পরের দিন মানে হলুদের দিন সকাল থেকে সবকিছু সাজাতে শুরু করলো। লাইটিং দেখে কেমন যেন একটা দোলা দোলা ভাব চলে আসলো। সারাদিন কাজ করতে করতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। বিকালবেলা সানি, আইমান আসলো। ওরাও টুকিটাকি অনেক কাজ করলো। রাত 10টার সময় ফারিয়া কল দিল। কিরে, আসবি না? আসছি। তাড়াতাড়ি আয়, তোদের তন্নি খুঁজছে। ওয়েট, আসছি। রেডি হয়ে বাইকটা বের করে যে বাইরে আসলাম তখনই আম্মার আগমন। কিরে, কই যাস তুই? তোমার বৌমাকে গায়ে হলুদ দিয়ে আসতে। কি, নিজের গায়ে হলুদের খবর নাই? উনি যাচ্ছে বউয়ের গায়ে হলুদ মাখাতে। যা বাসায় যা। আরে ধমকাও কেন, যাবো আর আসবো। তোর বাবা দেখে চিল্লে চিল্লে করবে। কিছু করবে না, আমি যাব আর আসবো। ওকে সাবধানে যা। ওকে। তারপর বাইক নিয়ে বেরিয়ে গেলাম। আমি একমাত্র জামাই যে নিজের বউকে হলুদ মাখাতে যাচ্ছে। শালার এমন জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। অবশেষে তন্নিদের বাসায় চলে আসলাম। বাহ, অনেক দারুণভাবে সাজানো হয়েছে। আমি ভিতরে গেলাম। তন্নির বাবা মা আমাকে দেখে অবাক হয়ে গেছে। আসলে হওয়ারই কথা, হলুদের দিন জামাই বউয়ের বাসায়। আমি সালাম করলাম, ওনারা হাসতেছে। হয়তো ওনারাও বুঝে গেছে আমি কেন এসেছি। ভিতরে গেলাম, দেখলাম তন্নিকে সাজাচ্ছে। আমাদের দেখে ফারিয়া আর সাদিয়া বাইরে আসলো। কি এত দেরি কেন? আরে বলিস না, আম্মু আসতে দিচ্ছিল না। তো পরে কেমনে আসলি? তো কথা বলছি সাথে সাথে ছেড়ে দিয়েছে। এই কুত্তা বিলাই, তুই সবসময় আমার পিছে লাগিস কেন? হাই রে আল্লাহ, আজকেও তোরা ঝগড়া করবি? আচ্ছা জুয়েল শোন। বল। তন্নি বলেছে তুই আসলে ওর সাথে পার্সোনাল কথা বলতে। তুই ছাদে যা, আমি তন্নিকে পাঠিয়ে দিচ্ছি। আমার সাথে আবার কিসের কথা?
আরে আজব, না শুনলে বুঝবি কেমনে কি কথা? আচ্ছা ঠিক আছে, আমি ছাদে যাচ্ছি। আমরাও আসবো নাকি? তোরা গিয়ে কি চুল ছিঁড়বি? যা গিয়ে দেখ বাবুর্চি ঠিকমতো কাজ করছে কিনা, না হলে গিয়ে পেঁয়াজ রসুনের খোসা ওঠা। কুত্তি তুই যা, আমাকে কেন বলছিস? এই ওদের কথা শুনে আমি হাসতে হাসতে ছাদে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, তন্নি আসছে না। এই তো আসছে। বাহ, আজকে ওরে একদম অন্যরকম লাগছে। আবারও ক্রাশ খেলাম। এই আমি কারে বিয়ে করতেছি ভাবতেই কাতুকুতো লাগছে। তন্নি এমনিতেই অনেক সুন্দর, তার উপর আজকে বিয়ের সাথে সেজেছে, পরনে শাড়ি, দেখে মাথা নষ্ট লাগতেছে। ওর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম মনে নেই। ওর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসি। কি রে, কি দেখতেছিস? কিছু না, বল কি বলবি? আমার বাসায় যেতে হবে। তুই কি কিছু বুঝিস না? কি বুঝতাম আমি? আমি সত্যিই তোকে ভালোবাসি, বিশ্বাস কর। এখন এগুলো বলে লাভ নাই, কালকে তোর বিয়ে। চল আমরা এক্ষুনি পালিয়ে যাই। কি তুই পাগল নাকি? পাগল হয়ে গেছি। দেখ পাগলামি করিস না, লোকে দেখলে সমস্যা হবে। দেখো তাতে আমার কি, আমি সত্যিই তোকে ভালোবাসি, পারবো না আমি থাকতে। এই কথা বলে আমাকে জড়িয়ে ধরে। আমি তো পড়ে গেলাম মহা বিপদে। আমারও ভালো লাগতেছে ওর জড়িয়ে ধরা দেখে, কিন্তু একটু ভাব নিলাম, ওরে দূরে সরিয়ে দিলাম, কারণ কালকে থেকে তো সব সময় ধরে রাখতে পারবো। ভাব নিয়ে ওরে বললাম, তো লজ্জা করে না বিয়ের আগে অন্য একটা ছেলেকে? ছি। তোর কি বিশ্বাস হয় না? আরে ধুর, এগুলো কি বিশ্বাস করব? এগুলো হচ্ছে তোর ন্যাকামি। সো ন্যাকামি না করলে ভালো হবে। আমি নিচে যাচ্ছি, তুই এই চোখ মুখ ঠিক করে নিচে আয়। বাহ, ফকিন্নি আসলে আমাকে ভালোবাসে। এবার বুঝো জুয়েল কি জিনিস। অনেক তো জ্বালাইছিলা আমারে, দেখো এখন কেমন লাগে। আমি নিচে চলে গেলাম। সানিয়া রাইমান ইশারায় আমাকে জিজ্ঞেস করলো কি বলেছে। আমি পরে বলবো বলে ইশারা দিলাম। একটু পর তন্নিও চলে আসলো। গায়ে হলুদ দেওয়া শুরু হলো। ওরে আরো রাগানোর জন্য আমি সবার আগে স্টেজে উঠলাম। উঠেই অনেকগুলো হলুদ নিয়ে ওর মুখে মাখিয়ে দিলাম। রেগে পুরো লাল হয়ে গেছে। এদিকে সানিয়া রাইমান তালি দেওয়া শুরু করলো। ওদের দেখে অন্যরাও দেওয়া শুরু করলো। তারপর মিষ্টি খাইয়ে দিয়ে কিছু ছবি তুলে আমি চলে আসলাম। তন্নির চোখে স্পর্শ পানি দেখতে পেলাম। তারপর সানিয়া, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই লাগালো। আমি ওদের বললাম তাড়াতাড়ি রেডি হতে। আচ্ছা তন্নিকে বলে যাই। মাথা খারাপ? ওরে বললে যেতে দিবে না। যদি আমাদের খোঁজে? খুঁজবে না, সবাই হলুদ লাগাতে লাগাতে 4টা বাজবে, তারপর ঘুমিয়ে যাবে। তন্নি ভাববে আমরাও ঘুমিয়ে গেছি। এখন তাড়াতাড়ি চল, আব্বা কল দিচ্ছে। আমরা কেমনে যাব? বাইরে সিএনজি আছে, আমি, তুই আর ফারিয়া সিএনজিতে যাব, সানিয়া জুয়েল বাইকে যাবে। ওকে চল। তারপর আমাদের বাসায় চলে আসলাম। বাবা অনেকগুলো ঝাড়ি দিল, সেগুলো হজম করে আমি গিয়ে রেডি হয়ে স্টেজে গিয়ে বসলাম। তারপর শুরু হলো আমার উপর তৃতীয় বিশ্বযুদ্ধ। একে একে সবাই গায়ে হলুদ দিল, ফটোশুট, এটা সেটা করতে করতে 5টা বেজে গেল। তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে গেলাম। 11টায় ঘুম থেকে উঠলাম। উঠে গোসল করে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে গেলাম। আম্মা এসে বলল, কিরে পাঞ্জাবির শেরওয়ানি না গায়ে দিয়ে এটা কি দিলি? আরে ওগুলো গাড়িতে থাকবে, ওগুলো গায়ে দিয়ে তন্নিদের বাসায় গেলে সে সব বুঝে যাবে। তোমরা সবাই চলে আসবে, শেরওয়ানি গাড়িতে থাকবে। আমরা গেলাম। এটা কেমন কথা? আর কোনো কথা না বলে আমি, সানি, আইমান, সাদিয়া, ফারিয়া বেরিয়ে গেলাম। একটু পর তন্নিদের বাসায় গেলাম। দেখলাম তন্নির রুমে অনেক ভিড়, মনে হয় ওরে সাজাচ্ছে। আমি, সানি, আইমান বাইরে ঘুরতেছি। সাদিয়া আর ফারিয়া ভিতরে গেল। লোকজন এসে খাওয়া দাওয়া শুরু করে দিল। আমার খিদে লাগছে, এই জুয়েল আয় খেয়ে নি। পাগল নাকি? আমাকে পরে খাওয়ানো হবে। আরে বেটা পরে লজ্জায় খেতে পারবি না, এমন অল্প করে খেয়ে নি। তারপর আইমান আর সানির দুজনের টানাটানিতে খেতে বসলাম। তখন প্রায় 1টা বাজে। আমরা খাইতেছি, এমন সময় দেখলাম ফারিয়া দৌড় দিয়ে আমাদের কাছে আসলো। এসে আমার কানে যা বলল তা শুনেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। ফারিয়া বলল তন্নি নাকি সুইসাইড করেছে, অনেকগুলো মেডিসিন একসাথে খেয়ে ফেলেছে। ভাতের প্লেট রেখে দৌড় দিলাম। ও রুমে গিয়ে দেখি অনেক মানুষ, ভিড় ঠেলে ভিতরে গেলাম। তাড়াতাড়ি ওরে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। চোখ দিয়ে পানি ঝরতে লাগলো।
ওরে সারপ্রাইজ দিতে গিয়ে নিজে যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব কখনো কল্পনাই করিনি। সানি, আইমান, ফারিয়া, সাদিয়া সবাই আছে। তন্নির আম্মুও অজ্ঞান হয়ে গেছে। একটু পর ভিতর থেকে একটা ডাক্তার আসলো। আমি তাড়াতাড়ি ওনার কাছে গেলাম। আপনার কে হয়? জি, আমার ওয়াইফ। এখন কেমন আছে? এখন চিন্তামুক্ত। ঠিক সময় নিয়ে এসেছেন। সেলাইন লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিতরে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার সাহেব। ভিতরে গেলাম। তন্নি ঘুমিয়ে আছে। দেখে মনে হচ্ছে একটা নিষ্পাপ ফুটন্ত ফুল ঘুমিয়ে আছে। আমি ওর পাশে বসে মাথায় হাত বুলাইতে লাগলাম। সানি, আইমান, সাদিয়া, ফারিয়া সবাই ছিল। অনেকক্ষণ পর তন্নির জ্ঞান আসলো। ওর চোখ খোলা দেখে আনন্দে চোখে পানি চলে আসলো। এমন করলি কেন? তুই জানিস তোর কিছু হয়ে গেলে আমি নিজেও ঠিক থাকতাম না। বাঁচাইলি কেন আমারে? আমি তো তোর কেউ না। আমার জামাইরে বল আসতে। আরে হারামি, ওই তোর জামাই? মানে ওর সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল। কি বলছিস এসব? সত্যি বলছে। তুই একবারও বিয়ের কার্ডটা দেখেছিস? সেখানে তোর আর কার নাম লেখা? তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না। তারপর পুরো ঘটনাটা বললাম। তো আমাকে কিছু বলিসনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যা হারামি, থাক তুই তোর সারপ্রাইজ নিয়ে। এখানে আসলি কেন? তোদের সাথে কথা নাই। আরে পাগলি, রাগ করিস কেন? জুয়েল, তুই অনেক বড় মাপের হারামি রে। সেটা জেনেও তো প্রেমে পড়ে গেছিস। সত্যি, তোরে ছাড়া থাকতে পারবো না রে। ওই এগুলো বাসর ঘরে গিয়ে করিস? আমার গা জ্বলে। এই মেহমানরা কিছু জানে? ওদের বলেছি তুই হঠাৎ সেন্সলেস হয়ে গেছিস। চল বাসায় চলে যাই। তুই আরো সুস্থ হ। তারপর? আরে ধুর, আমি ভালো আছি, চল তো। তন্নির বাবা মা এবং আমার বাবা মা গাড়ি নিয়ে আসতেছিল। এমন সময় তন্নির বাইরে বেরিয়ে আসা দেখে ওনারা এসে ওরে জড়িয়ে ধরলো। তারপর তন্নিদের বাসায় চলে গেলাম। বিয়ের সবগুলো কাজ শেষ হলো। কবুল টবুল বলা শেষে ওরে গাড়িতে করে বাসায় নিয়ে গেলাম। গাড়িতে ও আমার একটা হাত ধরে বসে আছিল। এখন রাত 12টা। আমি, সানি আর আইমান বাসার ছাদে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মু আসলো। কিরে, তুই এখনো এখানে? মেয়েটা কখন থেকে বসে আছে, তার উপর সে অনেক অসুস্থ। যাচ্ছি, তুমি যাও। আম্মু চলে গেল। আচ্ছা তোরা ঘুমিয়ে যা, অনেক রাত হইছে। আজকে কিছু করিস না, ও অসুস্থ। হারামজাদা, দোস্ত তুই যা। আল্লাহ হাফেজ। দেখে শুনে সব কিছু করিস। শালারা দুজনেই সুন্দর করে বাস দিয়ে দিল। আমি এখন আমার রুমের সামনে দাঁড়িয়ে আছি। নিজের রুমে যেতে নিজেরই লজ্জা লাগছে। দূর, এত লজ্জা দিয়ে কাজ হবে না। যাই, ভিতরে যাই। ভিতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিলাম। আমি তাকিয়ে দেখি তন্নি একটা লম্বা ঘোমটা দিয়ে বসে আছে। আমি সামনে গেলাম। আমার ধারণা অন্যদের মতো তন্নিও সালাম করতে আসবে আর আমি ওকে ধরে ফেলবো, কিন্তু সেটা আর হলো না। তন্নি একটা টান দিয়ে ওর ঘোমটা খুলে খাটে থেকে নেমে শাড়িটাকে কোমরের মধ্যে গুছিয়ে বলতে লাগলো, এই হারামি, কুত্তা বিলাই, এতক্ষণ কই ছিলি? জানিস না আমি ভয় পাই? এই সরি রে, ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় চলে গেছে টেরও পাইনি। বাহ, ঘরের বউ রেখে উনি বাইরে আড্ডা দিচ্ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। প্লিজ রাগ করিস না, এবারের মতো মাফ করে দে। দিতে পারি একটা শর্তে। কি? আমাকে একটা গান শোনা। ধুর, আমি পারি না। কি বললি? এই না, শোনাচ্ছি। তোকেও শোনাতে হবে? দেখা যাবে, আগে তুই শুরু কর। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া। আমি আর বলতে দিল না। এই হারামি, এটা কোনো গান হলো? সুন্দর করে গা। দূর, আমি পারি না, তুই একটা শোনা। তারপর তন্নি ওর মিষ্টি কণ্ঠে একটা তাহসানের বন্ধু হও যদি এই গানটা শোনালো। আমি তালি দিলাম। আয় একটু নাচি। পাগল নাকি? আমি পারি না, তুই নাচ। আরে পারবি, হালকা একটা গানে নাচবো, আয়। তারপর উল্টাপাল্টা কিছুক্ষণ নাচলাম। কি নাচলাম নিজেও জানি না। চল ছাদে যাব, চাঁদ দেখবো। ওকে চল। ওই এভাবে না, আমাকে কোলে করে নিয়ে চল। কি আর করা, আটার বস্তাটাকে কোলে নিয়ে ছাদে গেলাম। আল্লাহ, তুই এত ওজন! একদিনে এই অবস্থা, বাকি সময় তো রয়েই গেল। মানে? তন্নি আর কিছু না বলল না। দুজনে ছাদের এক কোণে গিয়ে বসলাম। সে আমার কাঁধে মাথা দিয়ে
চাঁদ দেখতে লাগলো, সাথে নানান রকম কথার ভুলচুরি ফোটাতে লাগলো। তারপর আবারও ওরে কোলে নিয়ে রুমে আসলাম। এই শোন, আজ থেকে তুই তুকারি করে বলবি না, তুমি করে বলবি। ধুর, আমি পারবো না। পারবি না মানে? কেউ যদি শোনে মান ইজ্জত সব যাবে। আচ্ছা যা, সবার সামনে তুমি বলবো, আর এমনিতে তুই করেই বলবো। এই শোন। বল। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার টুইন বেবি হবে। হাসানি? তাহলে তো আমাকে ডাবল পরিশ্রম করতে হবে। মানে? একটার জন্য যেই কাজ করা লাগে, দুইটার জন্য তার ডাবল করা লাগবে না? আস্তে আস্তে ওর দিকে আগাইতে লাগলাম। আই খবরদার, একদম কাছে আসবি না, আমি কিন্তু চিল্লাচিল্লি করব। আমি বাংলা সিনের ভিলেনের মতো একটা হাসি দিলাম। হু হা 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 হা। সুন্দরী, তোমার ডাক শুনে এখানে কেউই আসবে না। আই না, একদম না। আমি ওর আর কোনো কথা না শুনে হাত ধরে একটা টান দিলাম। তারপর হারিয়ে গেলাম অন্য একটা পৃথিবীতে। আপনারা এখনো বসে আছেন? আর কত ভাই, অনেক কিছু তো দেখলেন। এবার নিজেদের টুইন বেবির জন্য কার্যক্রম শুরু করে দেন।